নেক্সট আমরা ছক করবো বা নেক্সট আমরা লিখবো, কী লিখলাম। এবার আমরা প্রত্যেকটা পয়েন্ট দেখে দেখে লিখবো, হ্যাঁ, যে এগ্রিকালচার অ্যাট দ্য ইভ অফ ইন্ডিপেন্ডেন্ট, তারপরে ইন্ডাস্ট্রি অ্যাট দ্য ইভ অফ ইন্ডিপেন্ডেন্ট, তারপরে দেখবো ফরেন ট্রেড অ্যাট দ্য ইভ অফ ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, এগুলো সব একটা আলাদা আলাদা চ্যাপ্টার। তো প্রথমটা লিখবো, নেক্সট এগ্রিকালচার অ্যাট দ্য ইভ অফ ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, বা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্টের আগেটা আমরা বেসিক্যালি এগ্রিকালচার অ্যাট দ্য টাইম অফ আমরা দেখবো কি কলোনিয়াল পিরিয়ড, ঠিক আছে, এগ্রিকালচার দ্য টাইম অফ কি কলোনিয়াল পিরিয়ড। এবার ওরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসে সেটা কী করবে সেটা আমরা পুরোপুরি দেখছি, ঠিক আছে, ঠিক আছে। তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে ল্যান্ড টেনিউর সিস্টেম। ওরা কী করেছিল যখন ওরা আমাদের এখানে এলো, আমরা তো দেখলাম এর আগে এগ্রিকালচার কী কন্ডিশন ছিল পুরো ওয়ার্ল্ড লেভেলের। তারা তখন কী ছিল তো ইন্ডিয়া যদি টোটাল যদি 100 কেজি, ওয়ার্ল্ডে যদি 100 কেজি খাবার প্রডিউস হতো না, তো তার 75% খাবার কোথা থেকে হতো? ইন্ডিয়া থেকে। তাহলে ইন্ডিয়ার লোকের খাবারের কষ্ট ছিল। যখন তোর বাড়িতে খাবারের কষ্ট থাকবে না, প্রত্যেকটা লোক খেয়ে থাকবে, আর তো কোনো চাপ আছে? চাপ নেই। কিন্তু কি করবে, ওটাকে শর্টেজ করে দেবে ওরা, এটা তাই। অ্যাট দ্য টাইম ওয়ার্ল্ডে যদি 100 কেজি খাবার প্রডিউস হতো, ইন্ডিয়া সে সময় করতো 75 বা অ্যারাউন্ড 70 কেজি ওয়ার্ল্ডে। আর ইন্ডিয়ার লোক সংখ্যা এটাকে খেয়ে ইন্ডিয়ার 30% এটা লোক খেত এটাকে, বাকি 40% দেখলে বেঁচেই যেত, ঠিক আছে। তো মানে এমনি সারপ্লাস হতো আমাদের, প্লাস ওগুলো ট্যাক্স ফ্যাক্স দিয়ে আমাদের মানে আলাদা রকম ব্যাপার একটাই আমাদের এই মানে খাবার যার এক্সেস থাকে তার আর কোনো চিন্তা হয় না, ঠিক না। তো আমাদের এগ্রিকালচার কন্ডিশন খুবই ভালো ছিল। এবারে এটা কী হবে, ওরা যখন আসবে আমাদের ইন্ডিয়াতে, ওরা এসে পরে আমাদের ওখানে ওরা প্রথমে ব্যবসা করতে আসবে। ওরা কী কী ব্যবসা করবে, ওদের ব্যবসার মধ্যে কী কী থাকবে, ওরা ব্যবসা করবে আমাদের এখান থেকে বিভিন্ন এগ্রিকালচার প্রোডাকশান এগুলো সব নিয়ে যাবে। আর তার সাথে সাথে ওরা ওখান থেকে কিছু জেমস জুয়েলার্স এগুলো সব দেবে, ধনরত্ন এগুলো সব এখানে দেবে, ঠিক আছে। ওরা আমাদের রূপো দিয়ে পরে আমাদের জিনিসপত্রগুলো কিনে নিয়ে যাবে, আস্তে আস্তে সব ওরা ঢুকবে এভাবে। 1608 ঢুকছে। 1608 ঢুকার পর ওরা বেসিক্যালি 1757-তে কী হয়ে যায়, ওরা 1608 থেকে ওরা ব্যবসা করবে। আর 1757-তে কী করবে, দ্য ওয়ার অফ পলাশি যুদ্ধ হবে এখানে, তাই না, পলাশি যুদ্ধ। এই পলাশি যুদ্ধতে কী হবে, বেসিক্যালি এরা বাংলাটাকে দখল করবে, আমরা যেটা দেখেছিলাম। কাকে? জাফরকে বসাবে, তারপর আবার মীর কাসিম। তো এই প্রসেস এখানে ওরা কী করবে, আমাদের এখানকার আস্তে আস্তে ক্যাপচার করলো বাংলাকে, বাংলার কাছ থেকে প্রচুর টাকা ধন সম্পদ ফ্রি ট্রেড করার এগুলো সব নেবে। তারপরে মেজর ওয়ার, তারপরে আবার এটা শুধু হচ্ছিল বাংলার সাথে। নেক্সট কী হবে, বক্সার যুদ্ধ কত, 1764, দ্য ওয়ার অফ বক্সার। এটাতে 3টে জন থাকবে, একটা থাকবে বাংলা, একটা থাকবে অযোধ্যা, একটা থাকবে দিল্লি। তাহলে বাংলার কে থাকবে, নবাব মীর কাসিম। এটা কে থাকবে, সুজাউদ্দৌলা। আর এটা কে থাকবে, দ্বিতীয় শাহ আলম। তো দ্বিতীয় শাহ আলম হয়ে গেল। তো এই 3জনকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে হারিয়ে দেবে। এটা হারিয়ে দেওয়ার পর এদের কাছে এই ভারতবর্ষে টোটাল যখন হেরে যাবে, এরা তো বেসিক্যালি ব্যবসা করতে আসছে, তাই না, কিন্তু এদেরকে হারিয়ে দিচ্ছে, যার ফলে কী হবে, বাংলা তো পুরো এদের হয়েই যাবে, তার সাথে সাথে দিল্লি ওদের হবে, আর প্লাস অযোধ্যা, মানে এতটা জায়গা হয়ে যাবে, প্লাস দিল্লির আন্ডারে কিছু জায়গা ছিল যেগুলো ওদের হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ওরা এদেরকে হারিয়ে কী পাওয়ার পাচ্ছে, কি না পুরো অ্যাডমিনিস্ট্রেটিভও পাচ্ছে, তার সাথে সাথে কী পাচ্ছে, মানে সরকার যদি আমাদের যদি সরকারকে হাঁটিয়ে দেওয়া হয়, একজন অন্য প্রধানমন্ত্রী রয়েছে, তো প্রধানমন্ত্রী কী পাবে, পুরো দেশের সব রকম পাওয়ার পাবে, অ্যাডমিনিস্ট্রেটিভ, এগ্রিকালচার, ফিনান্স, যা সব অ্যাডমিনিস্ট্রেটিভ, জুডিশিয়ালি আর ফিনান্স সব পাওয়ারই পাবে অন্য দলের প্রধানমন্ত্রী এলে। তো এরাও বেসিক্যালি যখন আসে এদের হারিয়ে দেয়, তো পুরো দিল্লি ওদের মানে পুরো জায়গাটা ওদের, পুরো ওরা বিভিন্ন জায়গায় সব রকম ক্ষমতা পাবে। এবার এই ক্ষমতাগুলোকে ওরা দেখবে যে এরা তো একটা কোম্পানি ব্যবসা করতে এসছে, তাই এরা তো আর করতে আসেনি, রুলিং করতে আসেনি, এরা জাস্ট একটা কোম্পানি। আমি উদাহরণটা দিয়েছিলাম না, যে শ্রীলঙ্কা গেছে আমাদের টাটা কোম্পানি বা জিও কোম্পানি, আর শ্রীলঙ্কাকে ক্যাপচার করে ফেলেছে। তো ও তো একটা কোম্পানি,
তো ওখান থেকে যখন মোদি এটা জানতে পারবে এখানকার প্রধানমন্ত্রী যে এটা তুমি কী করলো, এটা তোমার ক্যাপচার কেন করে নিলে, বা ক্যাপচার করে নিলে তো এবার ওকে হাঁটিয়ে দেবে কোম্পানিকে, এবার এরাই ইন্ডিয়ায় চালাবে, ওই কোম্পানিকে রাখবে, ওই কোম্পানিকে চালাতে দেবে, কোম্পানি কোনোদিন অ্যাডমিনিস্ট্রেটিভ চালাতে পারে না। তো ওই জন্যই ওরা কী করে অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্বটা নেয় না, বুঝতে পারলি। এখানে কোম্পানি তার পরের বছর যখন দেখে রবার্ট ক্লাইভ থাকে, তাই না, এরা দেখে এত বড় জায়গা আমরা ক্যাপচার করে ফেলেছি, আর তো আমাদের লোক বলো না, এটা কোম্পানি তো, তখন বলছে একটা কাজ করি ওদেরকে ডাকি। ওরা 1765 খ্রিস্টাব্দে এলাহাবাদে সব তিনটেকে ডাকলো, বুঝতে পারলি। বেসিক্যালি দিল্লি সুলতান দ্বিতীয় শাহ আলমকে ডাকলো, তাই না, যে ডাকলো 1765-তে এলাহাবাদে, তাই এটাকে এলাহাবাদ চুক্তি বলে। বসিয়ে বললো যে দেখো তোমরা একটা কাজ করো, তোমাদের যে দুটো পোস্ট হয়, একটা হচ্ছে দেওয়ান যে পোস্ট, তাই না, দেওয়ান, আর একটা উজির, তাই না, উজিরকে প্রধানমন্ত্রী বলি, আর দেওয়ান। তো বলে এই যে পোস্টগুলোর মধ্যে তুমি একটা কাজ করো, তুমি আমাকে দেওয়ান পোস্ট দাও, তোমরা আমাকে, তো তোমাদের জায়গা ফিরে পেয়ে যাবে, তোমরা তোমাদের জায়গায় থেকে যাও, অনলি ফর দেওয়ান পোস্ট আমাদেরকে দাও। মানে কি, দেওয়ানই লাভ করতো, মানে দেওয়ান কি করতো, এই আমাদের ট্যাক্সগুলোকে কালেক্ট করতো, বুঝতে পারলি। এই আমরা তোমরা অ্যাডমিনিস্ট্রেটিভ তোমরা নিয়ে নাও, তোমরাই দেশ চালাও, যেমন ছিল ওরকমই চালাও, তুমি দিল্লি চালাও, তুমি এগুলো অযোধ্য চালাও, সব তোমরা করো, কিন্তু দেওয়ান পোস্টটা পুরো ভারতের বা বাংলা বিহার উড়িষ্যার অনলি তোমরা আমাকে দিয়ে দাও, মানে ট্যাক্স কালেক্ট করবো আমরা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই কাজটা কত টাকা না, 26 লাখ টাকা আমি তোমাকে বছরে দিয়ে দেবো, তাই না। ট্যাক্স আমাকে কালেক্ট করতে দাও, ট্যাক্স তুমি আমাকে কালেক্ট করতে দাও, 26 লাখ টাকা তুমি আমার কাছ থেকে বছরে নিয়ে নেবে। দাও কি দিতে হবে, দাও তো বলেনি, ও লিখেই দেয় একটা কাগজ করে দেয় যে দেখো এই কাগজটা 26 লাখ টাকা তোমাকে লিখে দিলাম, 26 লাখ টাকা বছরে দেবে, বাদ বাকি টাকা কী করবে, মানে 26 লাখ টাকা তুমি পেয়ে যাবে। তুমি ওটাতে কী করবে, তুমি উজির, তুমি ওই অ্যাডমিনিস্ট্রেটিভ চালাও, প্রজাদের দুঃখ দেখো, কোথায় ব্রিজ হচ্ছে সেটা তৈরি করো, কোথাও মহামারী হয়েছে তাদের খাবার দাবার এগুলো তুমি করো, 26 লাখ টাকা দিবে। রাজি হতে বাধ্য হয়, 26 লাখ টাকা হয়, আর বাকিটাতে ইতিহাস হয়ে যায়, তাই না। 26 লাখ টাকার বছরে দিয়ে দেয়। কত 26, আমি তো বলেছিলাম 26 লাখ টাকা করে দিচ্ছে, তাহলে কত হচ্ছে 1775, তারপরে আসবে 1770, কত বছর, 5 বছর, ওটা তাহলে 26 লাখ টাকা করে দেয় ব্রিটিশ গভর্নমেন্টকে। তাহলে 26 × 5 কত, হ্যাঁ মানে সরি, ব্রিটিশ কাকে দিচ্ছে, রাজাকে দিচ্ছে। তাহলে 26 × 5 বছর দিয়েছে, 26 × 5 কত, 1,30,00,000 টাকায় ও বাংলা বিহার উড়িষ্যা থেকে 5 বছরে কালেকশন করেছে। আর এর ফলে যখন এখানে হচ্ছে কি দুর্ভিক্ষ দেখা দিয়ে 76-এ মন্বন্তর, তাই না। এটাই বাংলাতে সালটা চলছিল তখন, কত এটা ইংলিশ সাল, আর বাংলাতে তখন কত হলো 1176। হ্যাঁ মানে কি 1176-এ কী হচ্ছে, 1176 যেটা ইংলিশে 1770, সেই সালে আমাদের এখানে কি হলো 76-এ মন্বন্তর হয়ে গেল। তার মানে কি এই 1,30,00,000 5 বছরে ও তো রাজাকে দিয়েছে, রাজা তো ওটাকে আবার খরচা করবে আমাদের জনকল্যাণী, তাহলে কত টাকা তুলেছে, যার ফলে এখানে আমরা 76 মন্বন্তরের মধ্যে একটা ঘটনা ঘটেছে। ওরা সেই সময় ওরা টাকা তুলেছে এখান থেকে কিছু না হলেও তোর এটা 18 কোটি, এই 5 বছরে ওরা 18 কোটি টাকা তুলেছে, 18 কোটি। তখনকার টাইমে কত, বাংলা 1176 আর 1770, 18 কোটি এই বাংলা বিহার উড়িষ্যা থেকে। তাহলে তো দুর্ভিক্ষ হবেই না। মানে কি আগে রাজা কী করতো, একজন বাড়ির কাছ থেকে 1 কেজি করে চাল যা প্রোডাকশন করতে হলে 10 কেজি পরে 1 কেজি নিত, ওরা এসে পরে 10 কেজি প্রোডাকশানে 9 কেজি নিলে 1 কেজি ওকে দিল। বুঝতে পারলি কেসটা। তাহলে কী হবে, দেশ একদম পুরো। তা এগ্রিকালচার সেক্টরে কী হবে, কী হচ্ছে আবার দেখ, আমরা এগ্রিকালচারে আমরা কী করছিলাম, সারপ্লাস। আমরা কি দেখলাম এর আগে, এগ্রিকালচার কী করছিলাম, সারপ্লাস করছিলাম। কী হলো তারপরে এগ্রিকালচার আস্তে আস্তে যা প্রোডাকশন করছে ওরা কী করছে, নিয়ে নিচ্ছে, বাট ট্যাক্স সারপ্লাস হচ্ছে। মানে ও একটা লোক 10 কেজি চাল প্রোডাকশন করতো, ও 2 কেজি খেত, ঠিক আছে, 8 কেজিকে সারপ্লাস তো বিক্রি করতো, এই করতো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসার পর এমন ট্যাক্সটা চাপালো, বা এমন যে তুমি 10 কেজি প্রোডাকশন করলে ওকে 9 কেজি দাও, 1 কেজি তুমি খাও, মানে তাহলে কি তুই 2 কেজি খেতে পেলি না, তোকে 1 কেজি খেতে হবে, মানে কি 1 বেলা খেতে হবে, আর 1 বেলা খেলে তো মনমন্ত্র হবেই। 5 বছরে দেখতে পেয়েছি আস্তে আস্তে ধ্বংস করছে। এটা শুধু একটা সেক্টর, এখন যাচ্ছে, এখন পুরো হয়নি। তো ওরা কীভাবে এই সিস্টেমটা করলো, কারণ ওরা 1770 পর 1700 এইভাবে 5 বছর, তো ওরা তো
খারাপ ছবি পড়ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি এখানে 3টে সিস্টেম চালাবে, বুঝতে পারলি, বিভিন্ন সিস্টেম চালাবে, তার মধ্যে 3টে সিস্টেম ভেরি ইম্পর্টেন্ট হবে, যার মাধ্যমে কী করবো ওরা ল্যান্ড রেভিনিউ কালেক্ট করবে, বুঝতে পারলি। তা আমরা কী লিখছি, আমরা সিস্টেম ল্যান্ড টেনিওর সিস্টেম এখানে লিখবো পয়েন্টটাতে। আগে ল্যান্ড টেনিওর সিস্টেমটা কী সেটাতে জেনে নিই। লিখবো আন্ডার দিস সিস্টেম ওনারশিপ রাইট অফ দ্য ল্যান্ড ওয়াজ ট্রান্সফার্ড ফ্রম ফার্মার টু জমিনদার and জমিনদার was the nominal head of the land। আবার বলছি, আন্ডার দিস সিস্টেম ওনারশিপ রাইট অফ দ্য ল্যান্ড ওয়াজ ট্রান্সফার্ড ফ্রম ফার্মার টু জমিনদার, মানে যে ওনারশিপটা ফার্মারেরা রইল না, তাই না। আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসার আগে কাজ ছিল, রাজা যখন জমিটা তো চাষিদেরই ছিল, রাজা ট্যাক্স নিত, ওনারশিপ কাজ থাকতো চাষিদের কিনে, এটা আর হলো না। এবার ওনারশিপটা কাজ চলে গেল জমিদারের কাছে, ফার্মার থেকে জমিদার, এগুলো সব চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। ভারতকে সোনের চুড়িয়া থেকে এমনি নর্মালি চিড়িয়ারও আসবে না, বুঝতে পারলি তো পুরো। তো কীভাবে করছে দেখছি, তো কী হলো জমিদার, অ্যান্ড দ্য জমিদার ওয়াজ দ্য নমিনাল হেড অফ ল্যান্ড, নমিনাল হেড হয়ে গেলে জমিদাররা। আর কি করবে তাহলে জমিদাররা কি করবে, জমিদার ওয়াজ দ্য মিডিল ম্যান বিটুইন ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড ফার্মার, কিছু মিডিলম্যান করে দিল, তাই না, ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড ফার্মারদের মধ্যে, ঠিক আছে। তো এই যে এটাকে হচ্ছে ল্যান্ড টেনিওর সিস্টেম, এর মাধ্যমে কী হচ্ছে কিছু মিডিলম্যান থাকে যারা কি করে কোম্পানিকে ট্যাক্সটা কালেক্ট করে দেয়। কোম্পানি এখানে নিজে কালেক্ট করে না, কারণ 76 মনমন্ত্রের পর দেখছে যে আমরা যখন ট্যাক্স কালেক্ট দিয়ে যাচ্ছি তখন কী হচ্ছে, আমাদের উপর চাপ হয়ে যাচ্ছে, লোক আমাদেরকে মানে খারাপ ভাবছে, তাই না, খারাপ তো আছেই, তাই খারাপ ভাবছে। তো বললো ঠিক আছে, তাহলে কী করা যায়, ওরা কীভাবে ট্যাক্স, আর ট্যাক্স তো সবাই দিচ্ছে না ওইভাবে, অনেক প্রবলেমসও হচ্ছে, অনেক ঝামেলা হচ্ছে কৃষকদের সাথে। তো ওরা বিভিন্ন রকম এদের উপর চালাচ্ছে, এক্সপেরিমেন্ট চালাচ্ছে। তখন ওরা বলছে এগ্রিকালচার সেক্টরকে, ওদের মেন মোটিভ কী ছিল, ওদের এগ্রিকালচার সেক্টরকে ধ্বংস করে দেওয়া, যত কিছু সব তুলে নেওয়া, বুঝতে পারবে, শোষণ করে নেওয়া। তো ওরা বেসিক্যালি 3টে সিস্টেম চালাবে। ফার্স্ট সিস্টেম যেগুলো ওর সাকসেসফুলি সিস্টেম হবে, ঠিক আছে, ওরা অনেক 1 সালা বন্দোবস্ত, 5 সালা বন্দোবস্ত, 10 সালা বন্দোবস্ত করবে, বুঝতে পারলি। 1 ইয়ার সেটেলমেন্ট, 10 ইয়ার সেটেলমেন্ট, 5 ইয়ার সেটেলমেন্ট করবে। এগ্রিকালচার জমিদারের সাথে কৃষকের, বা কৃষকের সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, সব ফেলিওর হবে। প্রথমবার একটা সাকসেসফুলি হবে যে আমরা ট্যাক্সটা তো এরা দায়িত্ব দেওয়ানতে পেয়ে গেছে, তুলবো কীভাবে, নিজেরা তুলতে গেলে ঝামেলা হচ্ছে, মারপিট হচ্ছে। তো ওরা বিভিন্ন প্রসিডিওর লাগাবে, তার মধ্যে 3টে প্রসিডিওর সাকসেসফুলি হবে, 3টে মেথড সাকসেসফুলি হবে। ওই মেথডগুলো কী কী, ফার্স্ট মেথড লিখবো আমরা কি, পার্মানেন্ট সেটেলমেন্ট, নেক্সট লিখবো পার্মানেন্ট সেটেলমেন্ট। বেসিক্যালি আগে শুনে নে, তারপরে লিখবি, লিখার প্রচুর কিছু থাকবে। হ্যাঁ, এটাকে বলা হয় অ্যাবসেন্স ল্যান্ড লর্ডারিজম। আর 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস কী করে, আমাদের এখানে কি এই যে ল্যান্ড টেনিওর সিস্টেমের মধ্যে একটা ইন্ট্রোডিউস করে যে পার্মানেন্ট সেটেলমেন্ট। ওরা এই যে দেওয়ান পোস্ট যখন পেয়েছে, আর সেইগুলোর মধ্যে রেভিনিউ কালেক্ট করার বিভিন্ন কি, ওরা সাব পার্টিকুলার মানে সাব লোক ধরে নিয়ে আসে অ্যাকচুয়ালি, যাদেরকে ব্রোকার বলতে পারি, বা যাদেরকে কি বলতে পারি, মিডিলম্যান বলতে পারি, তাই না। যেগুলোর মধ্যে একটা হচ্ছে পার্মানেন্ট সেটেলমেন্ট। এই পার্মানেন্ট সেটেলমেন্ট নিয়ে আসে 1793 সালে। ওরা বিভিন্ন, তার আগে অনেকবার অনেক কিছু করেছে, কিন্তু লাভ হয়নি। 1793 সালে যখন নিয়ে আসে পার্মানেন্ট সেটেলমেন্ট, ওরা কী করে, জমিদারের সাথে কার, কৃষকদের, মানে কি কৃষকদের, ওরা জমিদার বলে একটা অ্যাপয়েন্ট লোক বা একটা অ্যাপয়েন্টমেন্ট করে, যারা কি করবে, যাদের নামে জমিটা রেজিস্ট্রি করে দেবে। একটা জায়গা ধরলে এই অঞ্চলটা একটা অঞ্চল, এই অঞ্চলটা একটা জমিদারের নামে রেজিস্টার করে দিল, ওকে দিয়ে দিল, ও জমির মালিকানা ও হয়ে গেল। ও ওই জমি থেকে একটা বছরে ও কী করবে, ও ধরলে 10 লাখ টাকা আমাকে দেবে, বুঝতে পারলি। তাহলে কি, এটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এটা হচ্ছে জমিদার কী করবে, এখান থেকে কি করবে, 10 লাখ টাকা কাকে দেবে না, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোককে দেবে 1 লাখ টাকা, তাই না। আর এ কোথা থেকে এটাকে তুলবে, ফার্মার থেকে, গরিব ফার্মার, বুঝতে পারলি। তাহলে একে মিডিলম্যান বানিয়ে দিল, তাই না। তাহলে পার্মানেন্ট সেটেলমেন্ট কেন বললো, যে জমির মালিকটা, এই যে জমিটা আছে, এই জমির মালিকটা কাকে করে দিল, এ হয়ে গেল মালিক, এর হাতে দেওয়ান পাওয়া দিয়ে দিল, এখানে 1 লাখ টাকা দেবে, এখান থেকে যত কালেক্ট করতে পারে, তাই নিশ্চয়ই 1 লাখ টাকা নিয়ে 5 লাখ টাকা কালেক্ট করবে, তবেই তো লাভ। তাহলে কি শোষণ আগে এই লোকটা এখান থেকে 5 লাখ টাকা কালেক্ট করছিল, বা যেভাবে কালেক্ট করছিল 1 লাখ টাকা,
এই ডাইরেক্ট 1 লাখ টাকা এদের কাছ থেকে নিচ্ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এখন কি করছে এই তো 1 লাখ টাকা তো নিচ্ছেই, আবার এর কি যোগ হয়ে যাচ্ছে মানে কি প্লাস 4 লাখ টাকা, মানে আগে তো এমনি মরছিল আরও বেশি মরবে এবার। মানে হাফ কিলো চাল যে 10 কেজি প্রোডাকশন হচ্ছে তার মধ্যে 8 কেজি বিক্রি করতো, 2 কেজি খেত। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসে কী করলো 1 কেজি মানে 9 কেজি এরা নিয়ে নিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1 কেজি ওকে দিল, তো 1 কেজি যখন ওকে ওটাতে ওরা হাফ বেলা হচ্ছিল, এবার থেকে এরা এলো এরা 1 কেজি তো 9 কেজি 500 নিয়ে নিচ্ছিল, 500 ওদের, তারা বাঁচলো কত 500, মানে 2 দিনে 1 বেলা 1 দিন খেত, বুঝতে পারলি অবস্থা আরও খারাপ হবে। এই সিস্টেমটা এত পপুলার কেন হলো? তো ফাদার অফ পার্মানেন্ট সেটেলমেন্ট, who is known as the father of permanent settlement, কে? লর্ড কর্নওয়ালিস। ইট ওয়াজ ইন্ট্রোডিউস ইন দ্য ইয়ার অফ কত 1793, ঠিক আছে। এগুলো আসবে কোয়েশ্চেন তোদের আইসিডিএসে বা এগুলো বল, এগুলো ছোটো করে দিয়ে দিতে পারবে, তোকে এটাই লিখতে হবে কথাগুলো, বুঝতে পারলি। পার্মানেন্ট সেটেলমেন্ট দিয়ে দিল 3 নম্বরের, এই যে কথাগুলো তখন কাজে দিবে। আর যাই হোক তুই সেদিন বুঝতে পারবি পরীক্ষার দিনে। এই পার্মানেন্ট সেটেলমেন্ট কোথায় অ্যাপ্লাই হয়েছিল? পার্মানেন্ট সেটেলমেন্ট চিরস্থায়ী বন্দোবস্ত কোথায় হয়েছিল না আমরা এটা দেখব, বাংলায় হয়েছিল তাই তো, বিহার উড়িষ্যা, তাহলে এতটা পুরো রিজন হয়েছিল বাংলা বিহার উড়িষ্যা এইগুলোতে, প্লাস বারাণসী কিছুটা হয়েছিল এরকম, বুঝতে পারলি। তো এটা ইন্ডিয়ার, ওরা যদি পুরো ইন্ডিয়াতে ধরলে ওরা ছিল, তোরা কত পার্সেন্ট পার্ট হতে পারে এটা? 19%। তো ইন্ডিয়ার 19% পার্ট কী হয়েছিল ইন্ডিয়াতে, ওরা যে পলিসি যারা তার মধ্যে 19% কী পলিসি চলতো? ছিল পার্মানেন্ট সেটেলমেন্ট। মানে ওরা সব কিন্তু নিজেটা নেয়নি, প্রত্যেক জায়গায় কী করে দিয়েছে ওই এক একটা সাব পার্ট এক একটা পলিসি চালিয়ে, ওই পলিসিটাতে তাহলে আন্ডার জমিদারি সিস্টেম, আন্ডার পার্মানেন্ট সেটেলমেন্ট, আন্ডার সানসেট ল একই জিনিস, তাই না? হাউ মেনি পার্সেন্টেজ আর ইনক্লুডিং ইন ল্যান্ড? কত? 19%। তাহলে 19% এরা দিত, মানে পুরো ওদের যা কলোনি ছিল তার অনুযায়ী, তাই না? তো নিশ্চয়ই কোশ্চেন দেবে তাহলে কোন মানে কোন পার্সেন্টেজ সব থেকে বেশি, যার মাধ্যমে ওরা কী করতো ট্যাক্স কালেক্ট করতো, তাই না? কোন সিস্টেমের মাধ্যমে সব থেকে বেশি ট্যাক্স কালেক্ট করতো? পার্মানেন্ট সেটেলমেন্ট, রায়তবাড়ি, মহলবাড়ি, এভাবে দেবে, আমাদের জানতে হবে। তাহলে নিশ্চয়ই কিছু একটা 50% বেশি আছে, ঠিক আছে। এবার জমিদারি সিস্টেম এত ইম্পর্টেন্ট কেন হয়ে গেল পার্মানেন্ট? এরা যখন জমিদারকে বলতো দেখো তুমি 1 লাখ টাকা আমাকে দেবে, একটা টাইম দিয়ে দিত, একটা ডেট দিয়ে দিত, ওই ডেটের সূর্য ডোবার আগে ওরা যেত সন্ধ্যাবেলায়, যেই সূর্য ডোবার আগে ওরা যেত তাকে দিতে হতো টাকাটা, মানে ধরলে 31শে ডিসেম্বর সূর্য ডোবার আগে যাবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জমিদারের কাছে, ও 1 লাখ টাকা নিয়েছিল, আমি জাস্ট বলছি 1 লাখ টাকা, ঠিক আছে, 1 লাখ টাকা না, তো ও যাবে, আর সেই দিন যদি না পায় ওর জমিদারি বিক্রি হয়ে যাবে, তাই এটাকে সূর্যাস্ত আইন বলা হতো। ও একদিনও এদিক ওদিক করবে না ইস্ট ইন্ডিয়া কোম্পানি, বুঝতে পারলি। তুই কৃষকের কাছে ট্যাক্স নেই না নেই ওটা না। এইবার এটাতে এরা রাজি কেন হবে? জমিদারেরা রাজি কেন, হঠাৎ জমিদার হতে রাজি কেন হবে? কারণ এর কাছে 2-3টে ভালো প্লাস পয়েন্ট থাকবে। প্রথম, একটা ফ্রিতে জমি পেয়ে যাচ্ছে, 1 নম্বর, জমির মালিকানা হচ্ছে, প্লাস মালিকানা হেরিডিটি হয়ে যাচ্ছে, মানে তার ছেলেও জমির মালিক হয়ে যাবে, তার ছেলেও মালিক হয়ে যাবে, হেরিডিটি পেয়ে যাচ্ছে, পয়েন্টটা ইম্পর্টেন্ট, তাই না? কেন হবে না? 2 নাম্বার, তা আমরা 2 নাম্বার লিখলাম মালিক হেরিডিটি। তাহলে আরেকটা কি প্লাস পয়েন্ট 3 নাম্বার, না পার্সেন্টেজের ফিক্স থাকবে, কোনো দিনও বাড়বে না। ব্রিটিশ যে পার্সেন্টেজ নেবে কার কাছ থেকে? জমিদারের কাছকে। ব্রিটিশ বলতে তুমি 1 লাখ টাকা দেবে আমাকে, সারা জীবন 1 লাখ টাকাই নেবে ব্রিটিশ ওর কাছ থেকে, এটা রিভিউ হবে না, বুঝতে পারলি। তুমি যা খুশি তোলো, তুমি আমাকে 1 লাখ টাকা দেবে, এটা সারা জীবনের জন্য 1 লাখ টাকা দেবে। কে দেবে? জমিদার ব্রিটিশকে দেবে। ও সারা জীবন, ও তুমি কৃষক, আবার জমিদার কৃষকের কাছে ট্যাক্স বাড়াও যা করো তোমার উপর, তোমার ব্যাপার, তুমি যতটুকু ট্যাক্স নেবে তোমার, আমি দেখতেও যাবো না, কিন্তু সূর্য ডোবার আগে আমি একটা বছরে বলে 31শে ডিসেম্বর সূর্য ডোবার আগে আমি আসবো, যেন আমাকে আমার টাকা 1 লাখ টাকা দিয়ে দাও। তা আমরা এখানে দেখতে পারলাম, আমরা কী কী দেখতে পারলাম না, জমিদার সিস্টেম ইন্ট্রোডিউস, তাই না, থ্রু দ্য পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট 1793, আর বাংলা বের উড়িষ্যা, ইটস কম্প্রাইজ 90% অফ ব্রিটিশ কলোনিয়াল এরিয়া, আর ইন্ডিয়াতে ফিক্সড প্রাইস থাকে, আর ওনারশিপ হেরিডিটি, তাই না, আর ইট ইজ অলসো নট সানসেট ল, আর ঠিক আছে। আর কীভাবে পার্সেন্টেজটা কী ঠিক থাকতো, যে কী পার্সেন্টেজ হবে, যে ফিক্স থাকবে, কত পার্সেন্ট ফিক্স থাকবে, কত পার্সেন্ট ফিক্স থাকবে পার্মানেন্ট সেটেলমেন্টের মধ্যে, কত পার্সেন্ট ফিক্স থাকবে জানিস কি সেটা?
সেটা হচ্ছে এই দেখ, যদি জমি থাকে কি বলে এই পার্সেন্টেজে ফিক্স থাকবে, হ্যাঁ 1/11, মানে যদি জমি থাকে 11 কাঠা বা ধরলে 11 কাঠা, মানে আমি ধরলাম যে 1/11, মানে যা জমি থাকবে, যা প্রোডাকশন হবে, তার জমি বলছি যা প্রোডাকশন হবে তার কি হবে 11 ভাগের 1 ভাগ কে নেবে, জমিদার নেবে, আর বাকিটা কে নিয়ে চলে যাবে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ধরলে যদি প্রোডাকশন হলো তোর 11 কেজি, তাহলে কী হবে, তার 1 ভাগ করবে, হ্যাঁ 1 ভাগ জমিদার নেবে, জমিদারের হচ্ছে 1 ভাগ, যা জিনিস আছে যদি 100 কেজি মাল আছে ওটাকে 11টা ভাগ করবে, 1 ভাগ কে নেবে, জমিদার, বাকি সব ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ে যাবে। এটা সারা জীবনের জন্য ফিক্স থাকবে, কোনোদিনও বাড়বে না, কোনোদিনও কমবে না। চাষি কী করবে এবার ভাব, চাষিকে নিজের কথা ভেবে নিতে হবে। দেখ এত কষ্ট হবে বলেই ক্ষুদিরামকে মরতে হবে, ভগৎ সিংকে মরতে হবে, নাহলে লোক মরতো কেন বল, কেউ কারোর জন্য মরবে? এখনকার তুই যেমন শিক্ষিত, তারাও শিক্ষিত ছিল, তারা আরও ভালো শিক্ষিত ছিল, তাই না? তাহলে কেন মরে দিয়েছে? নিশ্চয়ই কতটা অত্যাচার করেছে ভাব তুই। চাষি এখানে দেখতে পাচ্ছিস, তার থেকেও তোর মনে হবে যে মরে যাওয়া ভালো, মানে মরাটা শান্তি মনে হবে তোর। ওই অত্যাচারের থেকে মানে তুই ধারণা করতে পারবি না ব্রিটিশরা কী করে গেছে। এটা দেখে তো মাথায় আইডিয়া হচ্ছে, যদি ও হয় প্রোডাকশনের 11 ভাগের 1 ভাগ জমিদার নেবে, বাদ বাকি ও নিয়ে নেবে, তাহলে চাষি যেটুকু খাবারের জন্য পাবে চাষিকে দিয়ে পরে ওরা যেটা হবে সেটা নিয়ে নেবে। তো বেশিরভাগে 83-7% লোক চাষ করছে, তার সাথে এটা ঘটছে, বুঝতে পারলি? তাহলে নিশ্চয়ই ভগৎ সিংয়ের ফ্যামিলির লোকের সাথে এটা ঘটেছে, সবার সাথে এটা ঘটেছে, ক্ষুদিরামের সাথেও ঘটেছে, বুঝতে পারলি তো? সবাই অত্যাচারী হয়ে এসছে, এটা তো আছেই। এর উপর থেকে জাতপাত একটা, মানে বুঝতে পারলি কী অবস্থা হয়েছে সেই সময় SC STদের, মানে এটা তো আছে, ইংরেজদের দিচ্ছে উপর থেকে কাস্ট ফাস্ট, ব্রাহ্মণ ও বুঝতে পারলি তো? তো এমনি তো মানে চাপ তো হবেই, কিন্তু এটা না পুরো ভারতের বুকে এটা চলতো না, কারণ এই যে পার্মানেন্ট সেটেলমেন্ট মানে জমিদার, তো জমিদারদের আমাদের এখানে জমিদার প্রথাটা চলেছে, কিন্তু এটা পুরো রেসপেক্টে চলেনি ভারতের এক্সপেক্টে। নেক্সট সিস্টেম লিখবো কিসের, আমরা ল্যান্ড টেনিউর সিস্টেমের মধ্যে লিখছি। নেক্সট লিখবো আমরা কি, রায়তবাড়ি সিস্টেম। এই দেখ মাদ্রাস, এখানে মাদ্রাস প্রেসিডেন্সিতে হয়েছিল, বোম্বে প্রেসিডেন্সিতে হয়েছিল, পার্ট অফ আসামে কিছুটা জায়গায় হয়েছিল, বেরার হয়েছিল কিছুটা জায়গা, মানে পুরোটাই ধরে নিচ্ছি আমরা সাউথ ইন্ডিয়াটা, তাই না? কিছু পার্ট অফ আসাম। তাহলে কত পার্সেন্টেজ এই সিস্টেম ছিল রায়তবাড়ি সিস্টেম? এটা হচ্ছে রায়তবাড়ি সিস্টেম, তাই না? তাহলে রায়তবাড়ি সিস্টেম এটা ইন্ট্রোডিউস হয়েছিল 1820 সালে, কিন্তু এর ধারণাটা 1820-র অনেক আগেই ইমপ্লিমেন্টেশন হয়েছিল, যেটা হয়েছিল 1792 সালে, ঠিক আছে? যেটা আলেকজান্ডার রিড দেবে, তাই না? তো আমরা দেখছি এই ব্যাপারটা 1820 ইমপ্লিমেন্টেশন হবে, আর এটা কোথায় হবে? এটা হবে মাদ্রাস প্রেসিডেন্সি, বোম্বে প্রেসিডেন্সি, বেরার, আসাম, তাই না? এইসব জায়গায়, সাম পার্ট অফ আসাম, এইসব জায়গায় হবে, ঠিক আছে? আর 1792 খ্রিস্টাব্দে বেসিক্যালি আলেকজান্ডার রিড আর এই আলেকজান্ডার রিড অ্যান্ড থমাস মুনরো, তাই না? আলেকজান্ডার রিড এটাকে কি 1892 সালে আলেকজান্ডার রিড এটা সম্বন্ধে কাজ করবে, এটাকে ইমপ্লিমেন্টেশন করার চেষ্টা করবে, আর তারপরে যেটা কি থমাস মুনরো এটাকে ইমপ্লিমেন্টেশন করে দেবে কত সালে? 1820 সালে, ঠিক আছে? আর এটা কোথায় হবে? বেসিক্যালি এইসব জায়গায় আমরা নর্থে কি দেখলাম, নর্থে চলছিল জমিদারি সিস্টেম, এইসব জায়গায় চলছিল জমিদারি সিস্টেম, যেটা জমিদারি সিস্টেম সেটাই পার্মানেন্ট সেটেলমেন্ট, সেটাই সানসেট ল, তাই না? সূর্যাস্তায়ন। আর সাউথ ইন্ডিয়াতে ওরা চালাবে কি? রায়তবাড়ি সিস্টেম, তাই না? রায়তবাড়ি সিস্টেম 1820 সালে ইন্ট্রোডিউস হবে। সাউথ ইন্ডিয়াতে কেন এটা চলবে? কারণ সাউথ ইন্ডিয়াতে দেখ জমিদার সিস্টেম একজন হেড থাকছে, জমিদার, কিন্তু সাউথ ইন্ডিয়াতে যখন জমিদার এমনি কোনো সিস্টেমে অ্যাপয়েন্ট করছে না, এইসব জিনিসগুলো হচ্ছে, তখন ওরা কী করছে? জমিদার মানে কি? ওরা তো ইন্ডিয়ারই কেউ, ভারতীয়ই তো ওদের মধ্যে কি করছে? ওরা এই জিনিসটাকে মানতে পারছে না, ওরা বিভিন্ন সময় বিদ্রোহ করে দিচ্ছে, বুঝতে পারলি? যেহেতু অনেকটা ওদের কাছে টাকা বাগা থাকছে, ওরা বিদ্রোহ করে দিচ্ছে, যেটা তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে তো খারাপ চোখে দেখাচ্ছে।
তো ওই জন্য এখানে কি করে ওরা ডাইরেক্ট চাষির সাথে বন্দোবস্ত করে, মানে এগ্রিকালচার ওনারশিপ কার কাছে থাকবে? ফার্মার। এখানে এগ্রিকালচার ল্যান্ডের ওনারশিপ কার কাছে থাকছে? জমিদার। এখানে ফার্মারের কাছে চলে এলো, ঠিক আছে। এখানে ট্যাক্স রেটটা হাই ট্যাক্স রেট ইমপ্লিমেন্টেশন করবে কে করবে? ব্রিটিশ করবে। কার উপর করবে? আমাদের চাষিদের ওপরেই করবে। এরা ডাইরেক্ট একটা টাইমে চাষিদের কাছে যাবে প্রত্যেক বছর আর ট্যাক্স নিয়ে চলে আসবে চাষিদের কাছে। কে যাবে? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্মচারী যাবে। এটা 51%, 51% কী করেছে? জমি যারা এই 50 তাদের কলোনি রুলের মধ্যে 51% কী হতো? রায়তবাড়ি সিস্টেম চলতো। 51% এরিয়াতে তাদের কলোনি রুলে যদি 100% হয়, তার 51% এরিয়াতে কী হতো? রায়তবাড়িতে। কোন সিস্টেমে সব থেকে বেশি চলতো? রায়তবাড়ি। এখানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হাই ট্যাক্স ইমপ্লিমেন্টেশন করতো, তাই না? আর এর ওনারশিপ কার কাছে ছিল? প্রেজেন্ট বা চাষিদের কাছে ছিল, তাই না? আর এটা কে ইন্ট্রোডিউস করেছিল? এটা আলেকজান্ডার রিড এর উপর কাজ করেছিল 1792 খ্রিস্টাব্দে, আর এটা 1820 খ্রিস্টাব্দে থমাস মুনরো এটাকে পুরোপুরি ইমপ্লিমেন্টেশন করে দেয়, তাই না? আর এটা বেসিক্যালি এটাই সব ব্রিটিশদের সব থেকে বড় এটাই কাজ করতো, তাই না? বড় এরিয়া জুড়ে এই সিস্টেমেই ছিল। আর এটাতে কী লিখবো? আর একটা জিনিস লিখে রাখতে হবে। আর এটা বেসিক্যালি রিভাইজ হতো, পার্সেন্টেজ যেটা রিভাইজ হতো 20 থেকে 30 ইয়ার। আফটার 20 ইয়ার টু 30 ইয়ার এটাকে পলিসিটাকে রিভাইজ হতো। কিন্তু পার্মানেন্ট সেটেলমেন্ট কি পলিসি রিভাইজ হতো না। তো ফাদার অফ রায়তবাড়ি সিস্টেম কে হবে? আলেকজান্ডার রিড বা থমাস মুনরো, যেগুলো থাকবে আমরা দুটো লিখে নেবো, তাই না? নেক্সট লিখবো। তো এটা আমরা দেখলাম এই সিস্টেমও চলছিল আমাদের এই সাহেব এই যে এইসব দিকে। এরাও কী করতো? তাহলে প্রচুর পরিমাণ ট্যাক্স, মানে প্রচুর পরিমাণে ট্যাক্স। ওরা ডাইরেক্ট চাষির কাছে আসতো, ট্যাক্স নিয়ে চলে যেত। অবস্থাটা শোচনীয় হবেই, তাই না? এইবার তোকে একটা কোয়েশ্চেন আসবে যে দেখো তাহলে ট্যাক্স তো আজকেও এগ্রিকালচারের ওপর, তাই না? ট্যাক্স আজকেও সরকার সব সরকারি ট্যাক্স নিতে, এটা খারাপ কী ছিল তাদের ক্ষেত্রে? খারাপ এটাই ছিল, কি খারাপ ছিল? যে যখনই তুমি কারোর কাছ থেকে ট্যাক্স নেবে, যেমন তুই যদি পুজো করছিস, ওই জন্য তুই বিভিন্ন জায়গা থেকে চাঁদা নিচ্ছিস, এই নিচ্ছিস ওই নিচ্ছিস, তো তারপরে তুই কী করছিস? পুজোটা করছিস, প্রসাদ বিতরণ করছিস, সবাইকে ডিজে বক্স এন্টারটেনমেন্ট করছিস, সবাই এন্টারটেনমেন্ট পাচ্ছে পুজোতে, তাই না? মেলার মতো বাচ্চা দেখছে, লাইট দেখছে, এগুলো যাচ্ছে। খিচুড়ি খাচ্ছিস সবাই, তাই না? একদিনের গ্রামে খাবার বন্ধ রাখছিস, যে পরে খেয়ে খাচ্ছিস, লাভ তো হচ্ছে। সরকার তোর কাছে ট্যাক্স নিচ্ছে। আজকে আমাদের ভারত সরকার আমরা ট্যাক্স দিচ্ছি কেন? এত এগ্রিকালচার থেকে ট্যাক্স দিচ্ছে কেন? সরকার ওগুলো আমাদেরকেও কিছু দেয়। কি ফ্রি দিচ্ছে না? আমাদের জন্য হেলথ দিচ্ছে, আমাদের জন্য এডুকেশন দিচ্ছে, আমাদের জন্য চাষিতে যারা চাষি সাবসিডি দিচ্ছে, ফুডে সাবসিডি দিচ্ছে, রেশন 2 টাকা কিলো পাচ্ছি, তাই না? এইসব জিনিসগুলো। তো এরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি কী করতো? ট্যাক্স নিত আর কিছু দিত না। ওরা ট্যাক্স নিয়ে, মানে ট্যাক্স নেওয়ার দায়িত্ব তো ওদের ছিল। দেওয়ার দায়িত্ব কার ছিল? রাজার। রাজা তো তখন ছিল, তো রাজার ট্যাক্স তো পাচ্ছে না, তো মানে রাজাকে দেওয়ার দায়িত্ব, মানে কি অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্ব তখনও রাজার। রাজা কী দেবে? ওর কাছে নেই তো কিছু। 26 লাখ টাকাতে কী হবে? ওর নিজে খাবে, ওর যা মানে যেই বাড়িটা মেনটেন করতে তো চলে যাবে, বুঝতে পারলি? দেওয়ার দায়িত্ব অন্য লোককে রেখেছে, কালেক্ট করার দায়িত্ব ওদের। তো যখন ফিরে আসছে না, তো খাবার তো দুর্ভিক্ষ তো দেখা দেবেই না। আমাদের সরকারকে ট্যাক্স কালেক্ট করা ভালো, আমি বলছি। যত হাই ট্যাক্স নাও, যায় ওটাকে আবার ফ্রিয়ে তো দিতে হবে তোমাকে। এরা শুধু কালেক্ট করতো, ফ্রিয়ে দিত না কিছু। এরা কালেকশন করতে এরা 100 কোটি টাকা, ওকে দিত 26 লাখ টাকা। ওটা ও কী ফিরিয়ে দেবে ভাই? একটা যদি সেই সময় একটা ওরা যদি কোনো মানে খাল যদি কেটে চাষবাসের জন্য করতো, 26 লাখ টাকা খরচ হয়ে যেত। সরকার কী চলবে, এই কী চলবে, মানে খারাপ অবস্থা, বুঝতে পারলি? ফিরিয়ে দেওয়াটা হতো না, বুঝতে পারলি? নেক্সট আরেকটা সিস্টেম ছিল কি? মহলবাড়ি সিস্টেম। মাঝে মাঝে বুঝতে পারছিস না এখনও, যে ইকোনমিক্স পড়ছিস না ইতিহাস পড়ছিস, তাই না? হ্যাঁ, হিস্ট্রি মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, সব হবে। এগুলোই তো হবে, এগুলোই তুই লিখবি। কিন্তু প্রবলেমসটা কি বলতো? প্রবলেমসটা কি? এগুলোই সব অপশনাল সব এই কথাগুলোই লিখতে হয়। কিন্তু অপশনাল এবার প্রবলেম কি, তোরা ভুলে যাবে কিছুদিন পর। এবার তোদের প্লাস পয়েন্ট এই মাত্র এইটা হচ্ছে বলেই তোদের প্লাস পয়েন্ট ভিডিওটা। নেক্সট হচ্ছে মহলবাড়ি সিস্টেম। দেখ, মহলবাড়ি সিস্টেম আমাদের এগুলো তো বুঝতে পারলাম, এগুলো রায়তবাড়ি হলো। আর এই সব জায়গায় কিছু পার্টে এই যে সেন্ট্রাল ইন্ডিয়া, পাঞ্জাব, ঠিক আছে, এইসব জায়গায় মহলবাড়ি সিস্টেম ইন্ট্রোডিউস হচ্ছে। মহলবাড়ি সিস্টেম কত? 1822 খ্রিস্টাব্দ।
এবার মহলবাড়ি কেন ইন্ট্রোডিউস হচ্ছে ওইসব জায়গায়, কারণ ওইসব জায়গায় 1822 সালে যে মহলবাড়ি সিস্টেম করলো তাকে হচ্ছে হল্ট ম্যাকেঞ্জি আর রবার্ট মার্টিয়েন্স বার্ট, তাই তো? এরা দুজন, রবার্ট মার্টিয়েন্স বার্ট আর হল্ট ম্যাকেঞ্জি, এদেরকে বলা হয় ফাদার অফ কি মহলবাড়ি সিস্টেম। এরা 1822 সালে এইসব জায়গায় করলো। মহল বুঝতে মহল্লা হয় না, বলেন আপনি মহল্লা বলতে কুত্তো বিশের হতে, তাই না? তার মানে কি মহল্লা, তো ওই মহল্লার একজন থাকতো যাকে ওরা সরপঞ্চ বলতো। আগে থেকে সিস্টেমটা ছিল, এরা দেখছে যে ওইসব অঞ্চলে একটা সরপঞ্চ বলে একটা লোক আছে যাকে ওরা খুব মানে মানছে, যেটা আমরা মুঘল থেকে দেখতে পাচ্ছি, যেটা আমরা সুলতান থেকে দেখতে পাচ্ছি, তাই না? তো তখন দেখছি ওই মহল্লাতে যদি আগে অলরেডি কেউ মানছে, ওকেই যদি আমরা হেড বানিয়ে দিতে, এটাকে ভালো হবে না ব্যাপারটা? তো ওদের ওখানে মহল্লা, গ্রুপ অফ ভিলেজ মিলে একটা মহল্লা তৈরি হতো, বুঝতে পারলি? তো ওই গ্রুপ অফ ভিলেজ মিলে একটা মহল্লা তৈরি হতো, ওখানে ওই যে সরপঞ্চ ছিল তাকেই ও পাওয়ার দিয়ে দেয়। এটা লাইক কিছুটা জমিদারি সিস্টেমের মধ্যে আছে, আর কিছুটা কার মতো আছে, রাজবাড়ি সিস্টেমের মধ্যে আছে। জমিদারি সিস্টেমের মধ্যে কি আছে, যেমন এখানে ওই যে লোকটার উপর ইমপ্লিমেন্টেশন করে দিচ্ছে, ওকে জমিনের মালিকানা হলে করে দিচ্ছে, তাই না? জমির মালিকানা কি ওকে করছে না, টেম্পোরারি করছে, তাই না? টেম্পোরারি হেড মানে দুটো মিক্স করছে। আর এটা পার্সেন্টেজে ফিক্স আছে 20 থেকে 30 ইয়ার, মানে রিভাইজ যে পার্সেন্টেজ দেবে, যে আমাকে রায়তকে কী বলে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিতে হবে, কে দেবে? মহল্লার যে হেড থাকবে, সরপঞ্চ থাকবে, তাকে দিতে হবে। তো যেটা 20-30 বছর পর রিভাইজ হবে। আর অ্যাবাউট 30%, 30%, তাই না? অ্যাবাউট 30% কি 30, এটা হলো, এটা কত ছিল? হ্যাঁ 51, এটা কত ছিল? 19, তাহলে কত হলো? 130, তাই না? তো এই 30% এরিয়া কী করতো, বাকি যে ওদের কলোনির মধ্যে 30% এরিয়াতে কী চলতো? মহলবাড়ি। জায়গাগুলো কোনগুলো ছিল? পাঞ্জাব ছিল, সেন্ট্রাল ইন্ডিয়া ছিল, ওয়েস্টার্ন ইউপির পার্ট ছিল, ঠিক আছে? এইসব পার্টগুলো নিয়ে ওরা এই সিস্টেম চালাতো। আর এই সিস্টেমের মাধ্যমে সারপঞ্চের মাধ্যমে কী করতো ওরা? ট্যাক্সটাকে কালেক্ট করতো, বুঝতে পারলি তো? এটা হচ্ছে মহলবাড়ি সিস্টেম। এটার ফাদার হচ্ছে হল্ট ম্যাকেঞ্জি আর রবার্ট মার্টিয়েন্স, তাই না? এরা এইটা দিয়েছে। তা আমরা বুঝলাম যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এই যে ট্যাক্স তোলার 3টে প্রসিডিওর ওরা করেছিল, তাই না? একটা জমিদারি সিস্টেম, একটা জমিনদারি সিস্টেম, একটা রায়তবাড়ি সিস্টেম, আর একটা মহলবাড়ি সিস্টেম, তাই না? এই 3টে সিস্টেমের মাধ্যমে কৃষকদের কাছ থেকে প্রচুর ট্যাক্স তুলতো, তাই না? যেহেতু কৃষকদের কাছ থেকে প্রচুর ট্যাক্স বা প্রোডাকশন তুলতো, তখন কৃষকরা আর খেতে পেতো না, সারপ্লাস ট্রেড তো কি, কৃষকদের অবস্থা আস্তে আস্তে খারাপ হতো। 1 নাম্বার আমরা বুঝতে পেরেছি। সেকেন্ড, এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্টটা কী ছিল? ল্যান্ড টেনিউর সিস্টেম, ঠিক আছে? 2 নাম্বার পয়েন্ট লিখবো এগ্রিকালচারে। তো আমরা কি দেখলাম যে এগ্রিকালচার সেক্টরে 3টে প্রথা চলছিল, 3টে সিস্টেম চলছিল, যার ফলে কি কৃষকদের অবস্থা কি প্রচুর খারাপ হয়ে গেছিলো। যা ওরা প্রোডাকশন করছিল তার যেটা সারপ্লাস ছিল আমাদের, যার জন্য জিডিপি হাই চলছিল আমাদের, সেটা ওরা খাবারেরও যোগ্য হলো না, সব কে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আর যেটুকু বাঁচতো সেটা জমিদার, না রায়তবাড়ি, না মহলবাড়ি করে সব পালিয়ে যেত, তাই না? তাহলে ওরা খেতে পারতো না, প্রথমে তো একবেলা খেতে পারতো, তারপরে কি একদিন খেতে পেতো না, একদিন পর পর খেতে পেতো। নেক্সটে তাহলে এটাতে আমরা একটা ব্যাড ইফেক্ট দেখলামই, যে এটাতে কত বড় আমাদের এগ্রিকালচারের সেক্টরকে ধ্বংস করছে। চাষ তো করতেই হবে না। নেক্সট, তারপরে হচ্ছে কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার। মানে কি, ওরা এগ্রিকালচারে কমার্শিয়ালাইজেশন করলো। এই কমার্শিয়ালাইজেশন করলে এগ্রিকালচারে, কেন এগ্রিকালচারে কমার্শিয়ালাইজেশন আসবে? ওরা কি করলো? 1 নম্বর পয়েন্ট, এই পয়েন্টের সাব পয়েন্ট 1 নম্বর পয়েন্ট না লিখবো, প্রোডাকশন অফ ক্যাশ ক্রপ। ওরা কি করলো? ক্যাশ ক্রপে প্রোডাকশন করতে বললো, যেমন কটন আর ইন্ডিকো, তাই না? যেমন কটন আর ইন্ডিকো, মানে ওরা কি করলো বলছে ক্যাশ ক্রপ প্রডিউস করো। ক্যাশ ক্রপ, ক্যাশ ক্রপ মানে কি, মানে শস্যগুলো টাকার হবে না, ক্যাশ মানে হচ্ছে বাণিজ্যিক, মানে এমন শস্য যেমন আমরা প্রোডাকশন করছি, প্রোডাকশানে আমরা আলু প্রোডাকশন আমরা খেতে পারবো, চাল প্রোডাকশনগুলো খেতে পারবো, কিন্তু এমন কিছু প্রোডাকশন আছে, এমন কিছু উৎপাদন আছে যেগুলো শুধু টাকার, মানে কি এগুলো বিক্রি করলে ভালো রকম টাকা পায়, বুঝতে পারলি? যেগুলোকে খাবার থেকে বেশি বিক্রি বাড়াতে হয়, তাই না? যেমন হচ্ছে ইন্ডিগো, নীল চাষ, যেমন কি কটন, তাই না? ওগুলো খাবার, ওগুলো প্রোডাকশনগুলো খাবার নয়। নীল খেতে পারবি না, তারপরে কি হচ্ছে কটন খেতে পারবি না, ওগুলো বিক্রি করে টাকা পাবো ডাইরেক্ট, বুঝতে পারলি? কিন্তু যদি চাল প্রোডাকশন করে ওটা বিক্রি করে আমরা চালও পেতে পারি, বা আমরা আলুও পেতে পারি, টাকাও পেতে পারি, ভালো করে বুঝবি, বুঝতে পারলি? তো এগুলো এই যে ক্যাশ ক্রপ, মানে এগ্রিকালচারটা আর খাবার প্রোডাকশনের জন্য রইলো না, এবার ওইটাকে অন্য গুডসও প্রোডাকশনের জন্য হয়ে গেল, যেখান থেকে আমরা টাকা পাবো। আর যদি আমরা 1 কেজি আলু প্রডিউস করে আমরা 10 টাকা পেতাম, আমরা 1 কেজি নীল বা এই যে কটন প্রডিউস করে আমরা কয়েক
100 টাকা পেতাম, বুঝতে পারলি? তাহলে কি একটা অনেক টাকা পাকার ব্যাপার চলে এলো। ওরা আমাদের কৃষকদেরকে কি বললো যে তোমরা কি করো তাহলে ক্যাশ ক্রপ করো। তো বলে আমরা কেন করবো? দেখো এটা করবে এই জন্যই, তুমি 1 কেজি যদি প্রডিউস করো, তুমি এটা থেকে আমরা তোমার কাছে 1 টাকা 10 টাকাতে নিচ্ছি, 2 টাকাতে নিচ্ছি, ধরলে 1 কেজি প্রোডাকশান তোমার কাছে আমি 2 টাকাতে নিচ্ছি, কিনছি। কে কিনছে? চাষি, জমিদার কিনছে ধরলে চাষির কাছ থেকে। 2 কেজি আলু কিনেছে, তো 1 কেজি আলু কিনছে, ও বলছে আমি তোমাকে 2 টাকাতে 1 কেজি আলু কিনছি। আর যদি তুমি এটা নীল দেবে আমাকে, তাহলে আমি তোমাকে 10 টাকা দেবো 1 কেজি দাম। তখন ও কী করবে? ও নীল চাষ করবে, ও তখন কি কটন চাষ করবে। কিন্তু একবার যদি নীল আর কটন চাষ করে নেয়, তাহলে কি ওই জমির কী হবে? ফার্টিলাইজ নষ্ট হয়ে যাবে, ওই জমি তার নেক্সট কিছু চাষ হবে না। তার মানে অবস্থা বুঝতে পারছি। টাকার জন্য কি তাহলে ওরা সাফিসিয়েন্ট গুডসও ওরা আর প্রডিউস, মানে ওদের খাবারটাও আস্তে আস্তে প্রডিউস করতে পারবে না। ওরা ভাবছে হয়তো টাকা পেলে কিনে নেবো, কিন্তু টাকা পেলেও তো কিনতে হবে না, নেক্সট বার থেকে তো ওর অবস্থা শেষ, ওকে তো সুসাইড করতে হবে, বুঝতে পারলি তো? মানে কী খারাপ পরিস্থিতি করে দিচ্ছে আমাদের ইন্ডিয়ান এগ্রিকালচার সিস্টেমে। কোথায় ছিল সারপ্লাস করতো, সেটাতে নেমে নেমে কী হচ্ছে, আবার খাবার প্রডিউসও বন্ধ করে দিচ্ছে, খাবার জিনিস প্রডিউস করা বন্ধ করে দিচ্ছে, যে তোমাদের খাবার জিনিসটা এবার বাইরে থেকেই নিতে হবে, বুঝতে পারলি কোন দিকে নিয়ে যাচ্ছে ইকোনমিটা। তো প্রথম কী লিখলাম আমরা? প্রোডাকশন অফ ক্যাশ ক্রপ। প্রথম ওরা এটাই দিয়েছে। চাষিরা কেন করবে এত? কারণ ওরা বেশি টাকা পাবে, আর বেশি টাকার লোভ দিয়ে ওরা সারা জীবনে জমি মেরে দিচ্ছে, বুঝতে পারলি তো? এটা তো খুব খারাপ। আর ওরা তো কিছু করবে না। ফার্মার কেন এটাকে নিচ্ছে? কেন? ফার্মার ওয়ার গিভেন হায়ার প্রাইস ফর ক্যাশ ক্রপ। ফার্মারদের ক্ষেত্রে হাইস্ট প্রাইস পেতো ক্যাশ ক্রপের ক্ষেত্রে, তাই না? আর যার ফলে কি হচ্ছে, ব্রিটিশরা কি হচ্ছে, এটা র মেটেরিয়াল হিসাবে ইউজ করতে পারতো, তাই না? ব্রিটিশ এগুলো কি করছে না, তাদের র মেটেরিয়াল হিসাবে ইউজ করতে পারছে, তাই না? ব্রিটিশের মার্কেটে ওরা কি করছে, ওরা ওখানে মার্কেটে এইখান থেকে র মেটেরিয়াল নিয়ে যেয়ে ওখানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন করবে, তাই না? ওরা ব্রিটেনে কি করবে, ফাইনাল গুডস তৈরি করবে। মানে এইটা হচ্ছে ধরলে কটনের, এই মালটা ধরলে কটন সুতো ফুতো, তো ওরা এই মালটা ইন্ডিয়া থেকে তৈরি করবে। আবার এই যে কটনটা তৈরি করবে, যে আমার কটন তৈরি করবে, তো এটা ধরে জমি যায় যেখানে চাষ হবে, তো বলে তোমার জমিতে করো। এই নীল কালার আছে, নীল কালারটা তোমার জমি দিয়ে করো, তাই তো? এখানে নীল লিখছি, তো বলে ঠিক আছে, তাও আমরা তো খাবার তৈরি করি, কিছু না, এটা করলে তুমি বেশি টাকা পাবে। তো ওগুলোই করছে, কটন ফটন এগুলোই করছে, ওগুলো নিচ্ছি, নিয়ে পরে ইংল্যান্ড নিয়ে চলে যাচ্ছি, ইংল্যান্ড থেকে আবার কী করছি আমরা, এই জিনিসটা তৈরি করে পাঠাচ্ছি, আবার এটা এখানেই বিক্রি হচ্ছে, বুঝতে পারলি তো? ফাইনাল গুডসে ওরা কনভার্ট করে দিচ্ছে, বুঝতে পারলি? তাহলে এখান থেকে যখন নিয়ে যাচ্ছে আবার দিয়ে যাচ্ছি, নেক্সট এগুলো আমরা ট্রেডে পড়ছি। তা আমরা বুঝতে পারলি তাহলে কীভাবে আমাদের এগ্রিকালচার সেক্টর ধ্বংস করছে। আর কিছু থাকবে যদি এইভাবে অফার দেয়, একটার পর একটা অফার দেয়। আর প্লাস আমাদের তো খাবার, লাস্টে ওরা খাবারও পাবে না, মানে যেটুকু একবেলা খাচ্ছিল, 2 দিনে মিলে একবেলা খাচ্ছিল, ওটাও আর পাবে না আস্তে আস্তে। এমনি 76 মনমন্ত্র হয়নি, এমনি তারপরে অনেকগুলো দুর্ভিক্ষ দেখতে পাবো না, প্রচুর লোক মারা যাবে। নেক্সট, লো লেভেল অফ প্রোডাক্টিভিটি। দেখ, লো লেভেল অফ প্রোডাক্টিভিটি, হ্যাঁ 3 নম্বর পয়েন্ট। 3টে পয়েন্ট আছে, প্রোডাকশন অফ ক্যাশ ক্রপ, তারপরে হচ্ছে ফার্মার ওয়ার গিভেন দ্য হায়ার প্রাইস অফ ক্যাশ ক্রপ, তাই না? আর নেক্সট হচ্ছে ব্রিটিশ ইউজ দেম অ্যাজ এ র মেটেরিয়াল, তাই না? ব্রিটিশ এগুলো র মেটেরিয়াল ইউজ করতো, ঠিক আছে? 3টে জিনিস আমি যেটা মুখেই বলে দিলাম। নেক্সট হচ্ছে লো লেভেল অফ প্রোডাক্টিভিটি। লো লেভেল অফ প্রোডাক্টিভিটি মানে হচ্ছে প্রোডাক্টিভিটি কী? দেখ, আমাদের প্রোডাক্টিভিটি কী ছিল, তাহলে এটা ছিল 10 কেজি। একটা জমি থেকে 10 কেজি চাষ হচ্ছে, ঠিক আছে? এই জমিটা থেকে 10 কেজি চাষ করছে এই লোকটা, ঠিক আছে? আবার এই লোকটা যদি এই জমিটা থেকে যদি 100 কেজি চাষ করে দেয়, তাহলে কী হবে, প্রোডাক্টিভিটি কী হবে, বেড়ে যাবে না, এর সারপ্লাস হয়ে যাবে না প্রোডাক্টিভিটি। তো এই জিনিসটা হবে কি করে, 10 কেজি থেকে 100 কেজি? এখানে কিছু জিনিস ঘটবে যার ফলে গিয়ে 10 থেকে 100 কেজি হবে। কী কী ঘটবে, এই কারণগুলো আমরা লিখবো। লো লেভেল অফ প্রোডাক্টিভিটির কী কী কারণ? প্রথম কারণ হচ্ছে প্রথম কারণ হচ্ছে ল্যাক অফ ইরিগেশন সিস্টেম। আমাদের ইরিগেশন সিস্টেমের ল্যাক, তাই না? আমাদের ইরিগেশন সিস্টেমের কি ভালো ইরিগেশন সিস্টেম ছিল না আমাদের, তার জন্য এই জিনিসটা হতে পেরে মানে হয়েছে। যদি ভালো ইরিগেশন সিস্টেম থাকতো, বা যদি ওরা যে হিসাবে জমিদারা ট্যাক্স নিয়েছিল, সে হিসাবে ওরা আমাদের কাছে ট্যাক্স অ্যাপ্লাই করতো, ওরা যদি আমাদের ইরিগেশন সিস্টেমে ভালো কিছু মানে কি যেটা ক্যানাল সিস্টেম করতো, বা জল জমিতে আবার এনে দিত ঠিকঠাক করে, তাহলে আমরা কী করতাম, আবার চাষ করতে পেতাম। সেটা হলো না। ভগবানের উপর যখন বৃষ্টি হলে ভালো হবে, আর বৃষ্টি না হলে লস হয়ে যাবে। কিন্তু ট্যাক্স ওরা প্রত্যেক বছরই নেবে, কেন জমিদার ওরা ব্রিটিশও প্রত্যেক বছরই আসবে ট্যাক্স নিতে, তো এই জন্য ঝামেলা তো হতে। তা আমাদেরকে প্রোডাক্টিভিটি আমাদের ঠিক ছিল না, 1 নম্বর পয়েন্ট জানলাম। 2 নম্বর পয়েন্ট লিখবো, ল্যাক অফ টেকনোলজি। আমরা কোনো টেকনোলজি ইউজ করতাম না, আর আমাদের করার ইচ্ছাও ছিল না টেকনোলজি, তাই না? যেমন তাহলে আমাদের টেকনোলজির মধ্যে আমরা অনেক কিছু জিনিস কী ছিল টেকনোলজির মধ্যে, আমরা ওটাকে কোনো টেকনোলজি, আমরা ওই যে 7 ভাই মিলে একসাথে চাষ করতাম, কোনো টেকনোলজি নতুন ইনভেনশন করতাম না ওখানে, যে এটা এইভাবে করলে এইভাবে হবে। ওরা শুধু গাধার মতো খেটে যেতাম, অ্যাকচুয়ালি বলতে চাইছে এটা, বুঝতে পারলি?
কোনো সাইন্টিফিক অ্যাপ্লাই করতাম না, আমাদের দরকার পড়তো না সাইন্টিফিক অ্যাপ্লাই করার, আমার যা ওটা সাফিসিয়েন্ট খাবার ছিল তো, বুঝতে পারলি তো, তাই আমাদের এটা। কিন্তু ওরা এসে পরে এগুলো আমরা দেখতে পাবো যে আমাদের কী হচ্ছে, প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে। তো ওদের প্রোডাক্টিভিটি কমলো কি, ওদের জন্যই কমলো। আর এটাকে ঠিক করার পর লো লেভেল অফ প্রোডাক্টিভিটির প্রথম কারণ কী ছিল, আমাদের ইরিগেশন সিস্টেম। তো আমাদের ইরিগেশন ভালো ছিল না, এত চাষ করাচ্ছ তো ইরিগেশন সিস্টেম আসবো কথা, তোমাদেরই করে দিতে হবে না, এক নম্বর। তা কোনো সাইন্টিফিক আমরা বেশি প্রোডাকশন করবো না, আমাদের ওটাই সাফিসিয়েন্ট ছিল। এবার এরা চাইছে বেশি প্রোডাকশন, তখন আমাদের কী হচ্ছে, ল্যাক অফ টেকনোলজি লাগবে, তাই না, যেটা আমাদের নেই। তারপরে হচ্ছে আমাদের কৃষকদের পাচ্ছি না। তারপরে কি হচ্ছে, নেক্সট হচ্ছে কি, তারপরে হচ্ছে আমরা কোনো ফার্টিলাইজার ইউজ করতাম না, ল্যাক অফ ফার্টিলাইজার। কারণ আমরা তো ফার্টিলাইজার তো এখনও করা খারাপ, তাই আমরা ইউজ করতাম না। কিন্তু ব্রিটিশরা কি আসবে, ওদের যখন ইন্ডাস্ট্রি করে প্রচুর ফার্টিলাইজার দেবে, তবেই তো হাই প্রোডাক্টিভিটি হবে। এখন 10 কেজি জমিতে 100 কেজি চাষ হচ্ছে, তার মানে কি হচ্ছে, এগুলো সব ইউজ করলে এগুলো 100 কেজি হয়ে যাবে। আমরা এগুলো করতাম না, আমাদের দরকার পড়তো না। কিন্তু ব্রিটিশ এগুলো চাইতো এগুলো করার জন্য অ্যাপ্লাইড করতো, আমাদের ফোর্স করতো, বুঝতে পারলি। তা আমাদের কী ছিল, লো লেভেল অফ প্রোডাক্টিভিটি, এই জন্য এগুলো করিনি বলে আমাদের প্রোডাক্টিভিটি কমে গেছে, ঠিক আছে। তো এগুলো তো আমাদের আজকে সরকার প্রোডাক্টিভিটি বাড়াতে বলছে, তো সরকার এগুলোই তো সাপ্লাই দেয় কৃষককে, যার জন্য প্রোডাক্টিভিটি বাড়বে। ওরা আমাদের সাপ্লাই দেয়নি, তাই আমাদের ল্যাক অফ প্রোডাক্টিভিটি হয়ে গেছে। যেমন সরকার কী করে, ফার্টিলাইজার দেয়, ফার্টিলাইজার সাবসিডি দেয়, সরকার ক্যানেল সিস্টেম করে দেয় না। তারপরে সরকার আমাদের বিভিন্ন মেশিন দেয়, তাই না, জানে এগুলো করলে কি হবে, যে জমিতে 1 কেজি চাষ হচ্ছে সেটাতে আবার 10 কেজি চাষ হবে, বীজ দেয় ভালো, তাই না। কিন্তু ওরা তো ওগুলো দিত না, তাই এগুলো আমাদের ওই সময় আমাদের প্রোডাকশনটা কমে গেছিলো। নেক্সট হচ্ছে হায়ার ডিগ্রি অফ সার্টিনিটি, মানে কি হবে জানি না, সব ভগবানের উপর ভরসা, তাই না। যে জল হবে কি না, জলের উপরেই সব বর্ষা, তাই না। যদি বর্ষা ভালো হয়, প্রচুর জল হয়, তো প্রচুর চাষ হবে, আর যদি না হয় তো এখনও তাই রয়ে গেছে কিছু যে পড়ছে না। কিন্তু না, সরকারকে তো চাষ হোক না হোক জলের ব্যবস্থা তো রাখতেই হবে। তুমি যখন এগ্রিকালচার মেনই করবে, তাই না। তো এই পয়েন্টগুলো ছিল। তো আমরা কি দেখলাম, তা আমাদের এগ্রিকালচার সেক্টরটা কীভাবে ধ্বংস করছে তাহলে ওরা। প্রথম হচ্ছে এই সিস্টেমটা অ্যাপ্লাই করলো, যারা তো আমাদের পুরো খেয়ে দিল। তারপরে কি করলো, আমাদের কি কমার্শিয়ালাইজেশন করে দিল। তো সবাই কি আর নিজের জমি কি এই চাষ করবে আর ধান ফান না, ওরা তো টাকা লাগবে ওদের, চাষিদেরও মেন্টালিটিটা চেঞ্জ করে দিল। ওরাও সব ক্যাশ ক্রপে চলে এলো, বুঝতে পারলি, যে নীল চাষ করবো, ওদেরকে টাকা দেবো, ওরা আমাদেরকে টাকা দেবে, তাই না। আরও তখন ওদেরকে ভালোও বলতো যে হ্যাঁ নীল চাষ করো, মানে জমিদাররা ভালো বলতো নিশ্চয়ই যে কটন চাষ করছে। তাহলে ওদের খাবারটাও আস্তে আস্তে মানে কিনে খেতে হবে, লোকের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেল, সেলফ আর থাকলো না, মানে ওগুলো হাঁটছে, বুঝতে পারছিস তো ওই পয়েন্টগুলো, সেলফ আর ইন্ডিপেন্ডেন্ট এগুলো থাকলো না। তারপরে কি লো লেভেল প্রোডাক্টিভিটি কমে গেল জমির চাষের ওপর। তারপরে হচ্ছে কি হাই ডিগ্রি অফ, মানে কি আবার সব কিছু ভগবানের উপর নির্ভরশীল। তাহলে এগ্রিকালচার সেক্টর 1947 আস্তে আস্তে কী হবে, 1947 আস্তে আস্তে কী হবে, যে কৃষকের অবস্থা পুরো কী হয়ে যাবে, যে কৃষক দাঁড়িয়েছিল এই কৃষক এমনি শুই থাকবে এবার, মানে সব দিক দিয়ে মেরে যাবে। তো কৃষক অ্যাকচুয়াল মানে কৃষক কথাটা যেমন হচ্ছে এমনি রাজার তো একটা কথা, না মানে কৃষক রাজাতে একটা কথা, যোদ্ধাতে একটা কথা। এ যোদ্ধা রাজা এগুলো শুনে কি মনে হচ্ছে, সিংহ বাঘ দামি দামি ফিল হচ্ছে। তো কৃষক কথাটা একবার এমনি দামি দামি ফিল হতো, কথাটাও এমনি দামি দামি ছিল। কিন্তু আজ কী হয়ে গেছে কথাটা শুনলে, হ্যাঁ কৃষক, বুঝতে পারলি তো, এইটা করেছে কারা, ওরা। হ্যাঁ আজকে চাষা হয়ে গেছে, চাষা বলে, তাই তো, কতটা ছোটো হয়ে গেছে ব্যাপারটা, কিন্তু ওরকম ছিল না, এগুলোকে ওরকম করা হয়েছে। তখন বিজনেসম্যান ওরকম ছিল, এখন যেমন বিজনেসম্যান হয়ে গেছে ব্যাপারটা। তো ওয়ার্ডগুলো ওখানে চেঞ্জ হয়ে গেছে, সব ব্রিটিশ। তো আমাদের এগ্রিকালচার সেক্টর পুরো শেষ। যখন ভারত স্বাধীন হবে, তো ভারত যখন স্বাধীন হবে তখন কী পাবে, 1947 সালে 1947 কী পাবে, তো জমি সব কার, জমিদারের। আর পুরো সব এগ্রিকালচার সেক্টর 51% লোক কাজ করবে। আরে জমিতে জমিদারের আর চাষ করবে কৃষক, কী করে হবে এগুলো, সেগুলোই তো প্রবলেমসটা পরে পড়বো আমরা, যে সব জমি জমিদারের আর চাষ করবে কে, কৃষক, বুঝতে পারলি তো। মানে কি, মানে রান্না করছো তুমি পরের উনুনে, মানে অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে আমাদের এগ্রিকালচার সেক্টর। আমাদের এগ্রিকালচার সেক্টর থাকছে না, যেখানে আমরা প্রচুর সারপ্লাসতে গেল, ওই জমি পুরো কী হয়ে গেল, ডেস্ট্রয় হয়ে যাচ্ছে, তাই না। সব দিক দিয়ে ভেঙে যাচ্ছে জমি, সব জমি মালিকানা সব এদিক ওদিক হয়ে গেল, বুঝতে পারলি, একদম শেষ। এবার তুই ভাবি সাউথ ইন্ডিয়াতে তো ভালোই ছিল, সাউথ ইন্ডিয়াতে চাষ হতো কত, ওই তো খরাই চলতো তো, ওই জায়গায় ওই ট্যাঙ্ক ইরিগেশন হতো, তাই না, তখন তো ওগুলো দিতই না ওরা। নেক্সট পয়েন্ট, তাহলে আমরা এগ্রিকালচার সেক্টর দেখলাম, তাই না। এবার ইন্ডাস্ট্রি সেক্টরটা দেখি।